عايز التنفيذ هتلاقوني على الواد اول واحده على الواد غزه غزه هنروح غزه يا غزه جاياك يا غزه يا غزه يا عز يا رب الحمد لله والشكر لله لوقف الحرب الحمد لله الحمد لله والشكر لله يا رب الحمد لله যুদ্ধবিরতিতে কি উল্লাস প্যালেস্তাইনে। যুদ্ধবিরতি সেটা সামনে এসছে, ইসরায়েল ভার্সেস প্যালেস্তাইন, যেটা চলছিল প্রায় 15 মাস ধরে 2023-এর 7 অক্টোবরের পর থেকে। সেই যুদ্ধে বিরতি হতে চলেছে সেই খবর যখন সামনে এসেছে, তারপর থেকেই প্যালেস্তাইন জুড়ে এই সব উল্লাস, সকলে মিলে উল্লাস প্রকাশ করছেন এবং মায়েরা বিশেষ করে সব থেকে বেশি স্বস্তি ফিল করছেন এবং রাস্তাতে নেমে তারা এই রকম, এটা উল্লাস বলবো না, এটা বিরাট স্বস্তি। কিন্তু কি হলো দর্শক, যেটা হলো সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির কয়েকদিনের মধ্যেই হামাস নরম, মাথা নত করে নিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কি হুঁশিয়ারি দিয়েছিলেন, সেটা আজকে আরো একবার দেখাবো। উনি কিন্তু একটা বিরাট কথা বলেছিলেন যে আমি চেয়ারে বসার আগেই, মানে 20 জানুয়ারির আগেই, যদি না যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জিম্মি করে রাখা হয়েছে প্যালেস্তাইনে, তাদেরকে যদি না ছাড়া হয়, আমি চেয়ারে বসার পরে, যদি তার মধ্যে না ছাড়া হয়, আমি চেয়ারে বসার পরে, যেটা আর কি বোঝানোর চেষ্টা করেছেন, আমি জাস্ট আপনাদেরকে বাংলায় বলছি, যেটা বলতে চেয়েছিলেন যে যদি আমার শপথের আগে এটার সমাধান না হয়, যাদেরকে ধরে নিয়ে যা রাখা হয়েছে, কারণ ওখানে ইসরায়েলি অনেকে যেমন আছেন, আমেরিকারও অনেকে ওখানে বন্দী রয়েছেন, যদি না ছাড়া হয় আমার চেয়ারে বসার আগে, তাহলে আমি কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে ধ্বংসলীলা চালিয়ে দেব, মানে এই টাইপের একটা কথা বলেছিলেন। আমি দর্শক আপনাদেরকে আজকে আরো একবার শোনাই, একটুখানি শোনাই, পুরোটা শোনাতে পারবো না, খানিকটা শোনাই দর্শক, তাহলে খানিকটা ইঙ্গিত পাবেন। যারা পুরোটা শুনেছেন অন্য জায়গা থেকে তারা তো আরো ভালো করে জানবেন। আগে শুনুন দর্শক কি ধরনের হুঁশিয়ারি উনি কদিন আগে দিয়েছিলেন। Hell will break out. If those hostages aren't back, I don't want to hurt your negotiation. If they're not back by the time I get into office, all hell will break out in the Middle East. And it will not be good for Hamas, and it will not be good, frankly, for anyone. All hell will break out. I don't have to say anymore, but that's what it is. And they should have given them back a long time. They should have never taken them. There should have never been the attack of October 7th. People forget that. But there was, and many people are killed. They're no longer hostages. I have people from Israel and others calling, begging me to get, we had also people there from the United States, just so you know. They're holding some so-called hostages from the US. এই কথাটা উনি কদিন আগে জাস্ট বলেছিলেন, তারপরেই দেখছি যে হামাস নত হয়ে গেছে, রাজি হয়ে গেছে, যাদেরকে ওখানে জিম্মি করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, তাদেরকে ফেরত দেবে। ফলে এই মুহূর্তে যুদ্ধবিরতিতে যেতেও আর ইসরায়েলের কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে দর্শক একটা বিষয় পরিষ্কার, যে ট্রাম্পের এই হুঁশিয়ারি জাস্ট কদিন আগে দিলেন, তাতেই কাজ হয়ে গেল। হামাসের মতো একটা তারা নরম হয়ে গেল, এখনই কাজ হয়ে গেল। তার মানে ট্রাম্প কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল। আমি জানি না ট্রাম্প আগামী দিনে কি করবেন, আর এইসব দেখে শুনে হয়তো অনেকে অন্যভাবে আশায় বুক বাঁধবেন, বিশেষ করে বাংলাদেশে যারা নির্যাতনের শিকার হচ্ছেন এবং বিনা বিচারে যাদেরকে বন্দি করে রাখা হচ্ছে, বিশেষ করে ওখানকার সংখ্যালঘুরা, সনাতনী হিন্দুরা, তাদের মধ্যে চিন্ময় প্রভু,
জানি না চেয়ারে বসার পরে ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই বিষয়ে যদি আরো জানানো হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, উনি ওই চিন্ময় প্রভু সহ ওখানে সনাতনীদের উপরে যে অত্যাচার চলছে তাদেরও মুক্তির ক্ষেত্রে কড়া কোনো মন্তব্য, বক্তব্য বা পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। যখন এটা করতে পারলেন যে হামাসের মতো শক্তিকে মাথা নত করিয়ে, যাদেরকে জিম্মি করে তারা রেখেছিল ইসরায়েল এবং আমেরিকারও অনেকে, তাদেরকে ফেরত দিতে যখন তারা মানে সম্মত হয়েছে এবং তার বিনিময়ে যুদ্ধবিরতিটাও তারা পাচ্ছে, তো তাদেরকে নত করার যে কাজটা করতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসার আগেই, তো চেয়ারে বসে বাংলাদেশে যা চলছে, বিশেষ করে আমাদের এখানে যেটা নিয়ে অনেক বেশি উদ্বেগ রয়েছে, সেটার কিছু সমাধান করতে পারেন কিনা সেটাও দর্শক দেখার। আমি এবার একটা কথা বলতে চাই, হয়তো আপনারা কেউ কেউ ভাবতে পারেন যে আপনি এই মহিলাদের ব্যাপারে এত কেন কথা বলছিলেন, ওনারা তো প্যালেস্তাইন। আমি দর্শক যেটা খানিকটা আগে বললাম সেটা আপনারা শুনলেন। আমি কেন বলছি জানেন তো দর্শক, যারা যুদ্ধ করে না, যারা যুদ্ধ করে তারা অন্য টাইপের হয়। তাদের মানে যারা লিড করেন তাদের দেখবেন সহজে ক্ষতিও হয় না। একটা লিডারকে মারতে বছরের পর বছর লেগে যায়। তারা এমন গোপন জায়গায় থাকে এবং সেখানে তারা বিলাসিতা ভাবে সময় কাটান এবং তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যুদ্ধ হলে সব থেকে বেশি ক্ষতি হয় কাদের? সাধারণ মানুষের। এই যে মায়েরা, মহিলারা, ভালো করে যদি কারোর কোনোভাবে যোগাযোগ স্থাপন হয়, জিজ্ঞাসা করবেন আলাদা করে যে আপনাদের দেশের যারা এই যুদ্ধকে কন্টিনিউ করার চেষ্টা করেন তাদেরকে আপনারা সাপোর্ট করেন। দেখবেন ইনারাও বলবেন যে না, হামাসের এই অ্যাক্টিভিটি আমরা সাপোর্ট করি না। কিন্তু বলার কোনো উপায় নেই। মানে নেতারা তাদের অন্য ভাবনা, অন্য ইগো, সেই জায়গা থেকে তারা যুদ্ধ করে যান। এখানে কি হয়েছিল, অতীতের অনেক ব্যাপার ছিল, এখন সেগুলো আমি এখানে বলতে পারবো না, মানে কারণ দুই দেশের মধ্যে দ্বন্দ্বের কারণ। কিন্তু রিসেন্ট মানে যেটাকে নিয়ে এই যে চলছিল প্রায় 15 মাস, সেটা কি হয়েছিল? 2023-এর 7 অক্টোবর হঠাৎ করেই ইসরায়েলে হামলা চালিয়ে দেয় হামাস। ব্যাপক ক্ষতি করেছিল, প্রায় 1200 লোককে মেরে ফেলেছিল আর অনেককে ধরে নিয়ে চলে এসেছিল। এবার যেটা হয়, ইসরায়েলে এবার পাল্টা দিতে থাকে, নানানভাবে আক্রমণ করেছে, তাদের প্রচুর ক্ষতি হয়েছে। প্যালেস্তাইনের প্রচুর মানুষ মারা গেছেন, হাজারে মানুষ মারা গেছেন। নানান দিকে সব ব্লক করে দেওয়া হয়েছিল, ত্রাণ পর্যন্ত যেতে পারছিল না। যেটা হয় আর কি পাল্টা হিসেবে, আমি অতীতের ইতিহাস বলছি না, সেটা অনেক বলতে সময় লাগবে, সেটা পরে বলবো। আমি যেখান থেকে নতুন করে যুদ্ধটা শুরু হয়েছিল 2023-এর 7 অক্টোবর সম্ভবত, আমি সেখান থেকে কথাটা বলছি। পাল্টা দিতে শুরু করে ইসরায়েল, তাতে প্রচুর ক্ষতি হয়েছে প্যালেস্তাইনের, প্রচুর ক্ষতি হয়েছে। আঁচড়াতে গিয়েছিল ইসরায়েলে, তারপরে সামাল দিতে পারেনি, অনেক বেশি ক্ষতি হয়েছে। তো এই যে ক্ষতি কাদের হয়েছে? সাধারণ মানুষের, যারা উল্লাস করছেন তাদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। স্বজনহারা হয়েছেন তারা সব থেকে বেশি। নেতারা সব ওই আন্ডারগ্রাউন্ডে গিয়ে বসে রয়েছেন বা অন্য কোনো দেশে বসে রয়েছেন। তাহলে যুদ্ধ করছেন লিডাররা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে, আর যখন পাল্টা হামলা হচ্ছে ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, তারা ক্ষতির শিকার হচ্ছেন। তো সেই জন্যই এইসব মানুষদের মধ্যে, মায়েদের মধ্যে বিশেষ করে এতটা উল্লাস, এতটা উচ্ছ্বাস, এতটা স্বস্তি প্রকাশ যে আর যাই হোক, আর ওই বমের আওয়াজ, গোলাগুলির আওয়াজ, বিস্ফোরণের আওয়াজ, বিল্ডিং ধসে যাওয়ার আওয়াজ, ঘাড়ে পড়ে যাওয়ার ব্যাপার, গুলিতে মরে যাওয়া, রক্তাক্ত অবস্থায় ছটকাছটকি করা বাচ্চাদেরকে আর দেখতে হবে না। একটু ভালো থাকবো বাচ্চাদেরকে নিয়ে, একটু শান্তিতে ঘুমাবো, একটু দুমুটো যাই খেতে পায় অন্তত শান্তিতে ঘুমাবো, জেগে থাকতে হবে না আমার বাচ্চাদের মুখগুলোকে। এখন কি হতো, বাচ্চারা ঘুমাচ্ছে, মা ঘুমাতে পারছেন না, ভাবছেন কতক্ষণ বাচ্চাদেরকে এখনো এইভাবে দেখবো, নাকি আবার কিছুক্ষণ পর রক্তাক্ত দেহ দেখতে হয় বা আমি শেষ হয়ে যেতে পারি। মানে এই যে একটা উৎকণ্ঠা সবসময় তাড়া করে বেড়াতো। এবং অনেকে তো এলাকায় থাকতেই পারেননি, সব এলাকা ছেড়ে দিয়ে অন্য জায়গায় সীমান্তের দিকে চলে যেতে হয়েছিল, রিফিউজি হিসেবে অন্য দিকে, অন্য দেশে চলে যেতে হয়েছিল। তারা ফিরতে পারছিলেন না, সবকিছু ছেড়ে, বাস্তু ছেড়ে তারা চলে গিয়েছিলেন। সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা আবার ঘরে ফিরতে পারবেন, সেটাও পরিষ্কার। ফলে ডোনাল্ড ট্রাম্প জিম্মিদের মুক্তি যেমন উনি ঘটালেন, তেমনি ওখানকার সাধারণ মানুষকেও স্বস্তিতে বসবাস করারও একটা পরিবেশ তৈরি করে দিলেন।
ধর্ম যে যার মতো করে পালন করবেন। ধর্মীয় অ্যাঙ্গেলে তো আমরা কেউ কাউকে করতে চাই না, কিন্তু যখন ধর্মীয় গোঁড়ামি বা কেউ কেউ তাদের কিছু স্বার্থে অন্য ধর্মের উপরে আক্রমণ করবেন, মানে অন্য ধর্মীয় কাউকে আক্রমণ করে বাহাদুরি করার চেষ্টা করবেন, সেগুলোকে সাপোর্ট করা যায় না। আর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে সেটাকেও সাপোর্ট করা যায় না। ফলে ডোনাল্ড ট্রাম্প তার এই উদ্যোগের মাধ্যমে, যদিও এখানে উদ্যোগের আবার জো বাইডেনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, সেটা যে যার মতো করে যে যা হয় আর কি পলিটিক্যাল কিন্তু সব থেকে বেশি কার্যকরী ভূমিকাটা যা দেখতে পাচ্ছি দর্শক, ডোনাল্ড ট্রাম্পের ওই মন্তব্যের পরে। এবং মাঝখানে কয়েকটা দেশ মানে মধ্যস্থতা করেছে, মানে মানে দুই দেশের সঙ্গে কথা চালিয়ে। তার মধ্যে সব থেকে 1 নম্বরে রয়েছে কাতার। কাতারের প্রধানমন্ত্রী অনেক বেশি উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন, মিশরের নামও উঠে এসছে, কিন্তু কাতারের উদ্যোগটা সব থেকে বেশি। আর ডোনাল্ড ট্রাম্প তো পুরো পুরো মিডল ইস্টকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন, পুরো মধ্যপ্রাচ্যকে, যদি জিম্মিদেরকে আমার চেয়ারে বসার অফিসে বসার আগে মুক্তি না দেওয়া হয়, আমি পুরো মিডল ইস্টকে দেখে নেব, এই টাইপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তো কাতার তারই একটা দেশ, তো উদ্যোগী ভূমিকা নিয়েছিল এবং খুব প্রশংসনীয় বলবো যে দুই দেশের মধ্যে একটা সমঝোতা করতে পেরেছে, একটা চুক্তি করতে পেরেছে এবং হামাসের কাছে জিম্মিদেরকে মানে বের করে আনার শর্তটা এটা আদায় করতে পেরেছে সাইটা। তো যাই হোক, অনেকেরই ভূমিকা, সে যেই ভূমিকা নিন আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই শান্তি। আমি সাধারণ মানুষ হিসেবে বলবো আমরা চাই শান্তি, আমরা চাই না কোথাও হানাহানি হোক, কিছু হোক। আর যে লোকগুলো করেন না এই যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মানে আবার বলছি, তাদের তো সহজে ক্ষতি হয় না, তারা দেখবেন তাদের পরিবারকে হয়তো অন্য দেশে রেখে দিয়েছেন। এই এলাকায় খবর নেবেন, এই যে প্যালেস্তাইনে সব যারা অনেকে লিড করেন, নেতারা দেশেই নেই, অন্য দেশে, তারা লোক খেপিয়ে কিছু করে এইসব করছেন। আর ওই মানুষকে ধর্মীয় গোঁড়ামির মধ্যে ঢুকিয়ে দিয়ে জান্নাত যাব এইসব মানে ব্রেন ওয়াশ করিয়ে মানুষকে এরকম এর মধ্যে ফেলে দিয়েছেন ব্রেন ওয়াশ করে। তো এইসব করতে গিয়ে আজকে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। তো আজকে সেই জন্যই দর্শক এই স্বস্তির ভিডিও যে সামনে এসছে না, এই মায়েদের, আমি আবার বলছি, মাই হন, সে যেই হন না কেন, মাই হন, মায়েদের এই যে স্বস্তি, এটা প্রমাণ করে যে কতটা অস্বস্তির মধ্যে, কতটা কষ্টের মধ্যে তারা ছিলেন। যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, আপনারা তো ইসরায়েলটাও যুদ্ধবিরতি মানে কেউ কাউকে হামলা করবে না, তাই তো? কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন সব থেকে বেশি এই ধরনের উচ্ছ্বাস প্রকাশ হচ্ছে প্যালেস্তাইনে। ইসরায়েলে বরং ক্ষোভ তৈরি হচ্ছে যে কেন যুদ্ধবিরতি হবে, যাক আমাদের ধরে রেখেছে, ধরে রাখুক, এরকম টাইপের ব্যাপার। মানে কিছু মানুষের মধ্যে ওখানে বিক্ষোভ শুরু হয়েছে, যেটা শুনতে পাচ্ছি ইসরায়েলে। কিন্তু প্যালেস্তাইনে স্বস্তি প্রকাশ করা হচ্ছে যে তার মানে যুদ্ধবিরতিটা তাদের জন্য কতটা মঙ্গলের। কিন্তু হামলাটা করেছিল হামাস প্রথমে ইসরায়েলে, এমনই সব রিপোর্ট সামনে এসছে। তো যাই হোক দর্শক, ভালো থাকুন। আর যেন যুদ্ধের দিকে না এগোতে হয়। সাধারণ মানুষের তো সবসময় কিছু করার থাকে না, লিডাররা এমন করেন, তারাও কিছু বলে করে উঠতে পারেন না, আবার তাদেরকে হয়তো গুলি করে দেবে বেশি বলতে গেলে। তো যাই হোক দর্শক, একটা আপাতত সমাধান সূত্র এসছে, ভাল লাগছে। ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগী ভূমিকা নিয়ে কাজটা করতে পেরেছেন, প্রশংসনীয়। এবার সাধারণ মানুষ নিশ্চয়ই চাইবেন এই এলাকার এবং বাংলাদেশে যে অত্যাচারটা চলছে সেটাও যেন বন্ধ করার উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।